ধ্বংসযজ্ঞ বললেন প্রধানমন্ত্রী। বিচার চাইলেন দেশবাসীর কাছে। প্রত্যেক শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার ও স্বজনদের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা। পরিস্থিতি শান্ত হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত। কোটা আন্দোলনে আহতদের চিকিৎসায় বৈষম্য হবে না জানালেন 14 দলের নেতারা। রাষ্ট্রদ্রোহ আইনের নাশকতাকারীদের বিচার চান রওশন এরশাদ। কোটা আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞে জড়িতদের অবিলম্বে বিচারে সাংবাদিকদের দাবি। দায় বিএনপি জামায়াতকেই নিতে হবে মন্তব্য। রাজনীতিকদের সঙ্গে বৈঠকের তথ্য জানতে 3 সমন্বয়কে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ। নিরাপত্তা বিবেচনায় রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। এবং চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কৃষি ও গবেষণায় সময়োপযোগী পাঠ্যসূচি রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে চীনের বাদাইন জারান মরুভূমির জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যে তালিকাভুক্তির খবর। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের অর্থনীতিকে পঙ্গু করে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশ জুড়ে সহিংসতা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চেয়েছেন সরকার প্রধান। সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে সাম্প্রতিক সহিংসতায় আহতদের খোঁজ খবর নিতে গিয়ে সব কথা বলেন তিনি। পরে ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সাদি মাহমুদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহত শত শত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক, আবার কেউ হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। রোগী আর রোগীর স্বজনরাও কান্নায় ভেঙে পড়েন। কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের সাহস দেন সরকার প্রধান। চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি রোজগারের ব্যবস্থারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতেই এমন সহিংসতা চালানো হয়েছে উল্লেখ করে এ ঘটনায় দেশবাসীর কাছেই নাশকতাকারীদের বিচার চাইলেন প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? পরে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সম্প্রতি দেশব্যাপী সহিংসতা চলাকালীন দুষ্কৃতকারীরা সেতু ভবনের অনেক যানবাহন ও মোটরবাইক ভাঙচুর,
বিভিন্ন শেড ও কক্ষ তছনছ করে আগুন ধরিয়ে দেয়। সেতু ভবনে প্রবেশের পর অশ্রুসিক্ত চোখে এর বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ দেখে হতবাক হয়ে যান সরকার প্রধান। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ধ্বংসযজ্ঞের সংক্ষিপ্ত বিবরণ দেন। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজার ধ্বংসযজ্ঞও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, কোটা আন্দোলনে আহতদের দলমত নির্বিশেষে চিকিৎসা দেওয়া হবে, কোনো বৈষম্য হবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে 14 দলীয় জোটের নেতারা বলেন, নাশকতায় জড়িতদের বিচারেও কোনো বৈষম্য করা হবে না। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আমির হোসেন আমু বলেন, এ ধরনের সহিংসতা দেশকে পিছিয়ে দেয়। চিকিৎসার ক্ষেত্রে বা বিভিন্ন যে শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই। দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না, এইটাই আমরা আশা করি। কোটা বিরোধী আন্দোলন ঘিরে দেশ জুড়ে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচার করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। বনানীর ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সহিংসতায় যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। সে সময় ছিলেন জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ ও কো চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু সহ সিনিয়র নেতারা। পরে তিনি সহিংসতায় ক্ষতিগ্রস্ত মহাখালীর স্বাস্থ্য ভবন ও মিরপুর 10-এ মেট্রো রেল স্টেশনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তার নিন্দা জানানো ভাষা আমার হারিয়ে ফেলেছে। যারা দেশে এত বড় ক্ষতি করেছে তাদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচার করা হোক। কোন দেশের নাগরিক তার দেশের সম্পদ এইভাবে ক্ষতি করতে পারে না। যারা করেছে তারা দেশের শত্রু। আমার এই বয়সে দেশের এই ছবি দেখতে হবে তা ভাবতেও পারে না। সম্প্রতি সহিংস পরিস্থিতিতে প্রত্যেক ছাত্র হত্যা ঘটনার বিচার করার ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এতগুলো নিরপরাধের হত্যা মেনে নেওয়া হবে না। নিহত শিক্ষার্থীদের স্বজনদের জন্য আলাদা সেল করে আইনি সহায়তা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির এমবিএর শিক্ষার্থী ছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। সবসময় অন্যকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া মুগ্ধ কোটা সংস্কার আন্দোলনকারীদের পানি দিতে বের হয়েছিলেন। উত্তরার গুলিতে স্তব্ধ হয়ে যান অদম্য মেধাবী মুগ্ধ। সরকারের পক্ষ থেকে মুগ্ধর পরিবারের সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও বিইউপির উপাচার্য। বলার মতো ভাষা নেই। মুগ্ধ যে এই নৃশংস ঘটনার বলি হয়েছে, একটা সোনার টুকরো ছেলে ছিল। তার পরিবারের যে বেদনা, তার প্রতিবেশীদের, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের যে বেদনা, এই বেদনার সাথে আমাদের একাত্মতা এবং আমরা ওই বেদনায় ব্যথিত। এর বিচার আমরা চাই। প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং বিচার, শতভাগ শাস্তি নিশ্চিত করার মাধ্যমে সেটা যাতে করে হয়, এর জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ঘটনার এক একটি নথি হবে, প্রতিটি ঘটনার এক একটি তদন্ত হবে এবং যারাই এর জন্য দোষী তাদের সকলের বিচার করতে হবে। শিক্ষামন্ত্রী জানান, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আছে সরকারের। জননিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল যারা পেশাজীবী আছেন, যারা প্রফেশনালস আছেন, তাদের সাথে কথা বলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান হোক, শিক্ষার্থীদের কলরবে ক্যাম্পাসগুলো আবারও মুখরিত হোক, সেটাই হচ্ছে আমরা চাই।
মুগ্ধকে হারিয়ে অসহায় তার স্বজনরা। ছেলে আমি বলি আমার ছেলে শহীদ হয়েছে, আমার এভাবে তার মৃত্যু ছিল আল্লাহর হুকুম। স্নিগ্ধ মুগ্ধ দুইজনই, ওরা স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্ত, সবাইকে সাহায্য করতেছিল। যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে, জাস্ট এইডিং এর হিসেবে সেখানে করতেছিল এবং তার মধ্যে হঠাৎ করে গুলি বিদ্ধ হয় এবং ইন্তেকাল করে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কয়েকদিনের সংঘর্ষে কত শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন তার তালিকা চূড়ান্ত করতে কাজ চলছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জাতীয় ঐক্যের আহ্বান হল স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তির ঐক্য। এক বিবৃতিতে তিনি বলেছেন, এর মাধ্যমে প্রমাণ হয়েছে জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য। এই ঐক্যের ডাক দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটা আন্দোলনের নামে সহিংসতার ঘটনায় প্রকৃত অপরাধীদেরই কেবল গ্রেপ্তার করা হচ্ছে। কোটা আন্দোলনের নামে সম্প্রতি দেশ জুড়ে ধ্বংসযজ্ঞে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। মানববন্ধনে তারা বলেছেন, এই ধ্বংসযজ্ঞের দায় বিএনপি এবং জামায়াতকেই নিতে হবে। জাকিয়া আক্তারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 18 ও 19 জুলাই সারা দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা। হতাহত হয়েছেন শিক্ষার্থী, পথচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বহু মানুষ। তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাংবাদিকও। সহিংসতায় সরকারি ও বেসরকারি বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি। মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় প্রেস ক্লাবের নেতারা। এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে বাংলাদেশের সমস্ত অর্জনকে তারা আক্রমণ করেছে। এই সাংবাদিক হত্যাকাণ্ড এবং সাংবাদিকদের উপরে যারা আক্রমণ করেছে তাদের বিচারের কাঠগড়ায় আনতে হবে। এই স্বৈরাচার শব্দটা কার? এই স্বৈরাচার শব্দটা হলো পরবর্তীকালে যারা আন্দোলনটাকে চিন্তাই করে নিয়ে গেল সেই বিএনপি জামাত চক্র। সকল সাংবাদিক সমাজকে অনুধাবন করতে হবে যে তাদের শত্রু কারা, কারা তাদেরকে বাধা দিয়েছিল, কারা তাদের উপর হামলা করেছিল। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে সরকারি স্থাপনায় হামলাকারীদের কঠোরভাবে দমন করার আহ্বান জানান সাংবাদিকরা। আগুন সন্ত্রাস করে, দেশে নৈরাজ্য সৃষ্টি করে, অরাজকতা সৃষ্টি করে, মানুষ মেরে গণতান্ত্রিক পন্থায় সরকার পতনের কোনো নজির নেই। এদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে এই ধ্বংসাত্মক কার্যক্রমের জন্য দায়ী বিএনপি, জামাত এবং শিবির, তার সাথে যোগ হয়েছে জঙ্গি বাহিনী। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে সরকারকে আরও দূরদৃষ্টি সম্পন্ন ও বিচক্ষণ হওয়ার পরামর্শ দেন সাংবাদিক নেতারা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। কোটা আন্দোলনের 3 সমন্বয়কের সঙ্গে ডাকসুর সাবেক ভিপি নূর ছাড়াও এক রাজনীতিকের গোপন বৈঠক হয়েছিল জানিয়ে গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, আলোচনার বিস্তারিত জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিরাপত্তার শঙ্কা থাকায় তাদের ডিবি দপ্তরেই রাখা হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সমন্বয়কদের উপর সম্ভাব্য আক্রমণকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এনামুল কবির, রূপমের রিপোর্ট। ডিবির দাবি, কোটা সংস্কার আন্দোলনের সময় নিজের লাইসেন্স করা রিভলভার নিয়ে শনিরাখার দিকে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। পথে তাকে আটকে পুলিশ কিংবা হেলমেট বাহিনী ভেবে পিটিয়ে হত্যা করে শিবির কর্মীরা। এখনও তার মরদেহ খুঁজে পাননি স্বজনরা। ভিডিও দেখে জড়িত অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। তার কোমরে হলো রিভলভার, সেই কারণে তারা মনে করছে সে পুলিশ হতে পারে। আবার কেউ কেউ বলছে সে যেহেতু রিভলভার নিয়ে আসছে সে নিশ্চয়ই আমাদেরকে মারার, এরকমভাবে তার করে বেদম পিঠের পর 1-1.5 কিলোমিটার তাকে টেনে নিয়ে গেছে। কোটা আন্দোলনের সমন্বয়কদের কেন হাসপাতাল থেকে আটক করা হলো? সাংবাদিকদের প্রশ্ন ছিল,
ডিবি প্রধানের কাছে। নাহিদ ইসলাম হলো প্রধান সমন্বয়ক, আসিফ মাহমুদ এবং আবু বকর মজুমদার, তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন। তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। কোঠা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্য নেতৃবৃন্দের কী কথা হয়েছে এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা তাদের রেখেছি। বিজেপি প্রধান আন্দালিব রহমান পার্থ রিমান্ডে কি জানিয়েছে তা বলতে চাননি ডিবি প্রধান। সাম্প্রতিক সহিংসতায় নারায়ণগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেছেন কোটা সমন্বয়কদের আটক প্রসঙ্গে। তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে এই আক্রমণ করতে চাচ্ছে। এগুলো জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে মহল বিশেষ সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। মিরপুর 10 ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত দুটি মেট্রো রেল স্টেশন দ্রুত চালু করতে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই সহায়তা চান। জাপানের রাষ্ট্রদূত বলেন, তারা প্রথমে মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন কিভাবে তারা স্টেশনগুলো পুনরায় চালু করতে বাংলাদেশকে সাহায্য করতে পারবে। বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সুষ্ঠু শিক্ষা ব্যবস্থাপনা ও সুশিক্ষার মাধ্যমে জনগণকে দক্ষ জনসম্পদে পরিণত করে সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবে বিশ্বকাতারে জায়গা করে নিয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে কৃষি শিক্ষা ও গবেষণা নিয়ে আধুনিক ও সময়োপযোগী কারিকুলামের মাধ্যমে চীনা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও কোর্স পরিচালিত হচ্ছে। সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শুধু পাঠ্যপুস্তক নির্ভর অনুশীলন নয়, বরং ব্যবহারিক শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের তরুণদের তৈরি করছে ভবিষ্যৎ নির্মাণের কারিগর হিসেবে। চীনের উহান শহরে হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি শিক্ষার্থীদের দক্ষ করে তুলছে আধুনিক এবং বাস্তবসম্মত ব্যবহারিক শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে। হুবেই প্রভিন্সের এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম কিন্তু সারা চীনেই রয়েছে। এ পর্যন্ত বিশ্বের 130টি দেশ থেকে শিক্ষার্থী এবং পেশাজীবীরা এখানে কোর্স করে গেছে। আমরা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কারিকুলাম আপডেট করি, যেন শিক্ষার্থীরা ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে সহজেই তাল মেলাতে পারে। একই চিত্র দেখা যায় হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়, হুয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ চীনের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও। বাংলাদেশ কিন্তু আমরা সবাই এক্সাম বেসড, থিওরিটিক্যাল এক্সাম বেসড। আমি একটা বই পড়লাম, 10টা কোশ্চেন পড়ছি, পরীক্ষায় 5টা আসবে, আমি মার্কস পেয়ে আমি শেষ করব। কিন্তু চায়নাতে মাস্টার্সে আমি যেটা দেখতেছি স্যার, সব কিছু কিন্তু স্যার নলেজ আর প্র্যাকটিক্যাল বেসড। আমরা যে রিসার্চ করব ওটার জন্য এনাফ অ্যাক্সেসরিজও নাই, ইভেন আমাদের এনাফ সাপোর্টও নেই। এখানে আসলে যেহেতু ওদের অনেক ফান্ডিং আছে, আমাদের দেশে ফান্ডিংয়ের অসুবিধা, যে ফান্ডিংয়ের কারণে দেখা যায় যে ওদের রিসার্চের যত ধরনের অ্যাক্সেসরিজ লাগে, ইকুইপমেন্ট লাগে, ওদের সব কিছুই আছে। চীনের উন্নত শিক্ষা ব্যবস্থাপনায় বাংলাদেশের শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে। চায়নাতে কয়েকটা স্কলারশিপ আছে, 3 ধরনের মোটামুটি আমরা বলি, যে চাইনিজ গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট এবং হচ্ছে চাইনিজ ইউনিভার্সিটি স্কলারশিপ। সো আমরা মোস্টলি ইউনিভার্সিটি এবং লোকাল গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে কাজ করি। সো এগুলা স্কলারশিপের সুযোগ সুবিধা মোটামুটি গভর্নমেন্ট স্কলারশিপ সুযোগ সুবিধার মতোই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থাপনা কাঠামো উন্নয়নে সীমাবদ্ধ না রেখে সময়োপযোগী কারিকুলাম প্রণয়ন এবং ব্যবহারিক শিক্ষার প্রতি গুরুত্ব বেশি দিতে হবে। বর্তমান প্রজন্মকে আগামীর উপযোগী করে শিক্ষা ব্যবস্থার ভিতরে এনে তারা পৃথিবীর একটা নেতৃত্ব দেওয়ার চিন্তাভাবনার ভিতরে আছে, যার প্রমাণ ইতিমধ্যেই বিশ্বব্যাপী চীন প্রমাণ করে। চীনের শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে এই জায়গা থেকে আমাদের অনেক কিছু নেওয়া আছে। হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি, উহান, চায়না থেকে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। যাচ্ছি পরের সংবাদে। ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিপ্লবের স্থপতি
সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি মুক্তিযুদ্ধ চলার সময় ১৯৭১ সালের ২৭শে জুলাই জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠানের নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন পরিশ্রমী ও মেধাবী কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে বেতবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতির পিতার দৌহিত্র জয় বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠান। বর্তমানে তথ্য প্রযুক্তি, রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তথ্য প্রযুক্তির বিকাশ ও তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন জয়। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে গাজায় আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় শিশুসহ ৩০ জন নিহত। খান ইউনিসে আটকা পড়েছেন শত শত ফিলিস্তিনি। সংবাদে আবার আমন্ত্রণ। সাম্প্রতিক সহিংসতায় আহত ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমানের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। বিএসএমএমইউতে চিকিৎসাধীন মাকসুদের শারীরিক অবস্থার কথা শোনেন তিনি। কোটা আন্দোলনের সময় রাজধানীর কাকরাইলে দুর্বৃত্তদের হামলায় হাত ও পা ভেঙে গুরুতর আহত হন মাকসুদ। সে সময় তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে যান অন্যরা। যে কাউসার যুবদলের কেন্দ্রীয় নেতা, তার নেতৃত্বে হঠাৎ করেই তাকে হোন্ডা থেকে মাথায় বাঁশ দিয়ে বাড়ি দিয়ে লাঠিসোঁটা নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে মাথায় এবং পিঠে, হাতে, পায়ে আঘাত করে অজ্ঞান অবস্থায় তাকে ফেলে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থদের খাদ্য সামগ্রী দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাজধানীর লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানার দুস্থদের ইসলামবাগ ঈদগাহ মাঠে খাদ্য সামগ্রী দেওয়া হয়। কর্মসূচিতে ছিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়া সে সময় ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, সদস্য জসিম উদ্দিন খান এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গাজার দেইর ই বালা শহরের একটি স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় বহু মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা যে স্কুলে হামলা চালিয়েছে সেখানে হামাস নেতাদের কার্যক্রম পরিচালনা করা হতো। এদিকে গাজায় হামলা জোরদার করায় খান ইউনিসে আটকা পড়েছেন শত শত ফিলিস্তিনি। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলছে, উদ্ধারকারী দল ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে সেখানে পৌঁছতে পারছে না। এতে খান ইউনিসে আটকা পড়াদের খাবার ও পানির সংকট তীব্র হয়েছে। ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে অন্তত ৩৯,২৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা সাবা মুক্তির আগেই টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে। ৪৯তম টরন্টো উৎসবের পর্দা উঠবে ৫ সেপ্টেম্বর, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। মাকসুদ হোসেনের পরিচালনায় সাবা সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবিনকে। সাবার মাধ্যমে ১৪ বছরের টিভি অভিনয় জীবন পেরিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবিন। ছবিতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন। ডিসকভারি প্রোগ্রামে বিভিন্ন দেশের নবাগত ও উদীয়মান পরিচালকদের প্রথম ও দ্বিতীয় চলচ্চিত্র স্থান পায়। এবারের আসরে সাবা সহ মোট ২৪টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এই বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কারের মূল্য $২০,০০০। এবার নিটল টাটা বিশেষ সংবাদ।
চীনের বাদাইন জারান মরুভূমি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি ও সবচেয়ে বড় বালুর পাহাড়ের পাশাপাশি অপরূপ সুন্দর হ্রদ রয়েছে এখানে। ভারতের নয়াদিল্লিতে জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য কমিটির 46তম অধিবেশনে এই সিদ্ধান্ত হয়। বাদাইন জারান মরুভূমি চীনের উত্তর পশ্চিমে হাইপার অঞ্চলে অবস্থিত। এই মরুভূমির অন্যতম বৈশিষ্ট্য হল বিশ্বের সবচেয়ে উঁচু স্থির বালুর পাহাড় ও হ্রদের সর্বোচ্চ ঘনত্বের পানি। বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হওয়ার পর চীনের ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলো সুরক্ষা ও ব্যবস্থাপনা আরও উন্নত করবে চীন। এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি বৈশ্বিক পরিবেশগত সভ্যতার প্রচার করবে তারা। এবারে কৃষি সংবাদ। বৈরী আবহাওয়ার কারণে এবছর করলার ফলন কম হলেও কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি চাষিরা। টানা অনাবৃষ্টি ও খরার কারণে করলার ফলন বিপর্যয় হয়, তবে বাজার মূল্যে ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন বলে জানিয়েছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। অপরিকল্পিত নগরায়ন ও উন্নয়ন না হওয়ায় নানা সংকটে জর্জরিত শরীয়তপুরের ডামুড্ডা পৌরসভা। নগর সেবার মান বৃদ্ধি না হওয়ায় অভিযোগ পৌরবাসীর। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও আবর্জনার ভাগাড় না থাকায় জলাবদ্ধতা ও দুর্গন্ধ দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। তবে প্রকল্প বরাদ্দের পর শিগগিরই এই পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। আবারও খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে সংবাদে আবার আমন্ত্রণ। কোটা আন্দোলনের নামে মুখোশ পরে বিএনপি জামায়াত নাশকতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এক আলোচনা সভায় তারা বলেন, পরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতাকর্মী হামলায় আহত হয়েছেন বলে জানিয়ে তারা আরও বলেন, আগামীতে নাশকতা বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আলোচনা সভায় সহিংসতায় নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। এবারে খেলার খবর।